প্রেমে নীল কাব্য পর্ব সংখ্যা ৪৯। লিখেছেন নওরিন কবির তৃষা। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। নীলদের খানমহলে পৌঁছাতে পৌঁছাতে বেলা চড়া হয়েছে খানিকটা। রোদের তেজ বেড়েছে কিঞ্চিত। গাড়িটা যখন প্রথম মহলের সুউচ্চ সিংহাসনের সামনে এসে থমকালো, প্রহরী সম্ভবত বিশাল লৌহ গেটটা খুলে দিল। চাকার ঘর্ষণে নুড়ি পাথরের মতোই কিছুটা বাগানে ভিজে কামিনী আর হাসনাহিনার গন্ধ। রোদ পেয়েছে যেন হাসছে অনবরত। গাড়ি থামতেই নীল নেমে এলো। সে ওপাশ হতে গাড়ির দরজা খুলে দিতে তিহুর দিকে হাত বাড়ালো। তিহু নামতে গিয়ে থমকালো, শরীরে আড়ষ্টতা। আর ইউ রেডি ম্যাডাম? তিহু কিছুটু করছে, মুখ তুলে তাকালো নীলের পানে। ভালো করেই বুঝলো সে কথার মর্ম, কিন্তু ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দেখুন মিস্টার অসভ্য, এখন অত্যন্ত শান্ত থাকুন। এটা আমাদের বাসা, ফাঁকা প্লেস না। তো সরুন আর ছাড়ুন আমার পথ। নীল ঠোঁট চেপে হাসলো। হুম, ম্যাডামকে দেখি নিচের ওপর আবার কনফিডেন্স। একটু আগেই না নড়তে পারছিলেন না, এখন হেঁটে হেঁটে যাবেন? আচ্ছা যান। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করলেন? একদমই না। আপনি যান ম্যাডাম। হ্যাঁ যাচ্ছি। তিহু জেদ করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো ঠিকই, কিন্তু এক পা দু পা এগোতেই বুঝলো তার শরীরটা তার সাথে সায় দিচ্ছে না, বড্ড বেইমানি করছে। কটিতে সে চিকন ব্যথার অনুভব করলো সে। নীল এতক্ষণ দূরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দেখছিল দৃশ্যপট। তিহু থমকে যেতে দেখে ঠোঁটের কোণে এক চিলতে বা হাসির রেশ টেনে গেল যেন তার। ধীরলয়ে এগিয়ে আসলো তার দিকে। তিহু সেদিকে লক্ষ্যপাত না করতে এগিয়ে এসে সম্মুখে নীল চলল তার পিছু পিছু। নীলের হাতে নিজের ওড়নার আঁচল সঁপে দিয়ে তিহু যখন অতি কষ্টে মহলের প্রশস্ত বারান্দা পেরিয়ে অন্দরমহলে পাড়া রাখলো, ঠিক তখনই পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেল। এক অভাবনীয় দৃশ্য উন্মোচিত হলো তার সামনে। তিহুর শরীরের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গিয়েছে। বাবা চাচা এখানে দেখা মাত্র হৃৎপিণ্ড স্পন্দিত হলো যেন। এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে হৃদক্রিয়া। এক মুহূর্তের জন্য নিজেকে যেন শরীরের শ্লেষ আড়ষ্টতা ভুলে গেছে অবচেতন মনে। পা দুটো বারবার বাবার দিকে এগিয়ে যেতে চাইল, সেই ছোট্টবেলার মতো, কিন্তু দুপা বাড়াতেই হঠাৎ স্মৃতি সেই তীব্রদহন মস্তিষ্কে বিদ্যুৎ রেখার মতোই খেলে গেল। থমকে দাঁড়ালো তিহু। ঘরের বাতাস তখনও ভারী, বিস্ফোরণের অপেক্ষায় থমথম করছে। তিহু যখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নিজের অন্তরের দহনকে সামলাচ্ছে, নীল তখন অত্যন্ত ধীরস্থই তার ওড়নার প্রান্ত নিচের হাতে গুটিয়ে রেখে ওপাশে গিয়ে দাঁড়ালো। ড্রয়িং রুমে এখন থমথম নীরবতা। তা প্রথম ভেঙেই তিহুর বাবা। তার কণ্ঠে সে আগের কঠোরতা নেই, বরং মিশে আছে অদ্ভুত অপরাধবোধ এবং ক্লান্তির সুর। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই কম্পিত কণ্ঠে বললেন, তিহু, মা আমার, এখনো রেগে আছিস আব্বুর ওপর? বাবার আকুল কণ্ঠে তিহুর ভেতরটা মুষে গেল। কান্না হলেও বুঝি বাদবাকি মেয়ের মতোই বাবার প্রতি তার দুর্বলতা ছোট্টবেলা থেকে প্রখর, বড্ড প্রখর। না চাইতেও আখিজোড়া ভিজে উঠল তার। ডুকরে কেঁদে উঠল বাবাকে জড়িয়ে ধরে। আমি কখনো তোমার ওপর রেগেছিলাম না আব্বু, কিন্তু তোমরা কেন করেছিলে আমার সাথে অমনটা? আমি তো তোমাকে, নেতা সাহেবকে, দুজনকেই চেয়েছিলাম, অথচ তুমি। দুজনকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু খুব 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 বেশি ভালোবাসি তোমায় আব্বু। তোমাদের একজনকে আমি আমার হৃদস্পন্দন, আরেকজনকে দৃষ্টিশক্তি হিসেবে মানি। মেয়ের কথায় বাকরুদ্ধ হয়ে পড়েন ঔষধ হক। আদরে মেয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে বলে, আব্বু খুবই দুঃখিত মা, ভুল হয়ে গিয়েছে আমাদের। সামান্য দ্বন্দ্বের দরুন আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে ফেলেছি আমি। বাবা মেয়ে এমন আলিঙ্গনে স্তব্ধ হয়ে দাঁড়ালো সকলে। নিহাল হক এগিয়ে এসে তিহুর মাথায় হাত বুলিয়ে বললেন, চাচুকেও পারলে মাফ করে দিস মা। যদিও আমি জানি আমি ক্ষমার অযোগ্য হয়ে পড়েছি। তিহু বাবার বক্ষদের সাথে মুখ তুলে চাচুকে উদ্দেশ্য করে বলে, একদম না চাচু। নিহাল হক তিহুর বুকে আগলে ধরে বললেন, তোকে খুব মিস করেছি আম্মু, খুব বেশি। তিহুর বাবা চাচার সাথে এত আবেগঘন মুহূর্তে রেশ কাটাতে কাটাতে দোতলার সিঁড়িতে কয়েক পায়ের শব্দ শুনে গেল। তিহু দেখা মাত্র আগন্তুক ব্যক্তিটি চোখে মুখে এক চিলতে উজ্জ্বল হাসি ফুটে ওঠে। দুহাত বাড়িয়ে এগিয়ে আসলেন, আরে আমাদের মামুনি, দেখি কত বড় হয়ে গেছে। কানাডা থাকাকালীন শুনেছিলাম তো আগামী বার্তা
কল্পনায় তো পুতুল ভেবেছিলাম, বাস্তবে তো দেখি মা আমার একদম হুর হয়ে গিয়েছে। তেও কিছু একটা হচকিত হলো, চোখের জল মুছে বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। এই মধ্যবয়সী সুঠামদিকে ঠিক চিনতে পারছে না সে। নিহাল হক হাসতে হাসতে বললেন, চিনতে পারছিস না তো কিভাবে চিনবি? আমরাই তো ভুলে বসেছি, আর তুই তো দেখিসনি কখনো। তুই বিস্ফোরিত দৃষ্টিতে বিনিময় করলো নিহাল হকের সঙ্গে। এটা তোমার বড় চাচু মা, গিয়ে সালাম করো। তিহুর এমন কথা যেন পর্যবেক্ষণ করলো মানবটাকে। সালাম দেওয়ার পূর্বে নওফেল হক তার দিকে এগিয়ে আসে। আমার মামুনিটা। পুরো ড্রয়িং রুম জুড়ে তখন অপার্থিব আনন্দধারা বইছে, আর মহলের সকলে উপস্থিত খান পরিবার আর হক পরিবারের পূর্ণ মিলন যেন জানান দিচ্ছে বহু বছরের কোনো এক বিভাগী সুর। তারা আপন লয়ে ফিরে এসেছে। নৌশাদ হক আর নিহাল হকের চোখে তৃপ্তির অশ্রু। তিহু যখন ঘোরের মধ্যে, ঠিক তখনই এই অন্দরমহলের অন্দরঘর আনন্দঘর পরিবেশ অনুভব করতে চেষ্টা করছিল। ঠিক তখনই তার কানে খুব একজোড়া তপ্ত নিঃশ্বাসের স্পর্শ হলো। নীল একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। তার এক হাতে এখনো তিহুর ওড়না, সে অবাধ্য আঁচলটা জড়ানো। নীলের ঠোঁটের কোণে এক চিলতে চিরচেনা রহস্যময় বাঁকা হাসি। সে কণ্ঠ খাদে নামে অত্যন্ত ধীর হয়ে বলল, সারপ্রাইজটা কেমন ছিল ম্যাডাম? খুব বেশি শক্ট হলেন নাকি? তেও বিস্ফোরিত নয়নে ঘুরে তাকালো নীলের চোখের দিকে। ওই চোখের গভীরতায় আজ কেন জানি অন্য কথা বলছে। নীল মৃদু হেসে ফের বলল, নওশাদ আঙ্কেল তো আরো কয়েকদিন আগেই চলে এসেছে, নাকি আসতে চেয়েছিল? আপনার ওই জেদি বাবা চাচার মন গলাতে বেশি কসরত হয়েছিল। যদিও দাদু ভাইয়ের সাথে অনেক ভালোই ডিল কনফার্ম করেছি, তাই আর কি সব কিছু। সে যাই হোক, জন্মদিনের ঠিক পরেই এমন একটা ফ্যামিলি রিইউনিয়ন হবে, সেটা কি কখনো ভেবেছিলেন? আজ আর আমার কোনো দ্বিধা নেই এটা বলতে যে ওয়ালিদ বাবা হিসেবে সার্থক, আর আমি সার্থক হলাম ইম্যাচিউর মেয়েকে এমন একটা ছেলেকে ভালোবাসে বলে। নীল বাবা, তুমি যা করেছো তার ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই। নীল সামান্য হেসে কুশল বিনিময় করলো নওশাদ হকের সঙ্গে। নিহাল হক হাসি মুখে ঘোষণা করলেন, সব তো ঠিক হলো, এবার আমাদের ফেরার পালা। আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা সবাই মিলে বাড়ি ফিরবো। বড় ভাবিকেও, রোশনারা আমরা সসম্মানে ঘরে ফিরে নিয়ে যাব। কোনো মান অভিমান আর বাকি থাকবে না। যদিও এখানে বাবা নিচে আসতে চেয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে ব্যর্থ হয়েছেন তিনি। নওশাদ রোশনার চোখে তখনই ভিজে ওঠে। জীবনের এতগুলো বছর পর যে অপমানের বোঝা তিনি বয়েছিলেন, তা যেন। তিহু পরক্ষণেই নীলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এই গুড নিউজের ভেতরেও আমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। তিহু মুখ কুঁচকে তাকাতে নওশাদ হেসে ফেললেন, বিয়ে যেহেতু তোমরা লুকিয়ে করেছো, তাই আমরা সবাই চাচ্ছি বড় একটা অনুষ্ঠান করে পুনরায় তোমাদের বিবাহ কাজ সম্পন্ন করতে। তার জন্যই তিহুমা কাল আমাদের সঙ্গে খুলনা ফিরবে, আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবে। তিহু মিসকে এসে চোখ সরিয়ে নিল, নিজের দিকে তাকালো, কিন্তু নীলের ভঙ্গিমা যেন বিপরীত আচরণ করলো। ভুরু কুঁচকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছে সে। হঠাৎই গায়েব হয়ে গেল তিহুর মুখের হাসি। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল নীলের পানে। বাইরের রাত এখন নিবিড় হয়েছে। খানমহলের বাগানে ঝিঝি পোকা ডাক, কামিনীর সুবাস চারপাশটায়। বিয়ের নতুন করে অনুষ্ঠানের কথা শুনে সে এমন বিমর্ষ হয়েছে কেন, সেই ভাবনায় এখনো মশগুল তিহু। হঠাৎই ঘরে দরজায় কোনো একটা সংকেত না দিয়ে সশব্দে খুলে গেল। তিহু চমকে মুখ ফিরে তাকাতেই দেখলো নীল দাঁড়িয়ে আছে চৌকাঠের ওপারে। তার অবিন্যস্ত চুল, চোখে সেই প্রখরতার দৃষ্টি জানান দিচ্ছে যেন মনের ভেতরে কোনো এক ঝড়ের পূর্বাভাস বয়ে চলেছে। এ কি, আপনি এমন করছেন কেন? দেখছেন না আমি প্যাকিং করছি। নীল কোনো উত্তর দিল না। সে তিহুর খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস তিহুর কপালে এসে আছড়ে পড়ছে। নীল নিচু স্বরে অথচ দৃঢ় কণ্ঠে বলল, প্যাকিং করা বন্ধ করো নূর, কাল তুমি কোথাও যাচ্ছ না। তিহু বিস্ময় চোখ বড় বড় করে তাকালো। তার ঠোঁটে দুটো কেঁপে ওঠে অপরতীপ সংখ্যায়। কেন? আব্বু চাচুরা তো কালকেই ফিরবেন বললেন, আমি গেলে সমস্যা কোথায়? এমনিতেও আম্মু আজহির পিছু তানহার জন্য আমার মনটা কেমন করছে। নীল এক ঝটকে তিহুর কোমর জড়িয়ে কাছে টেনে নিল। তার চোখের মনিতে আগুন লেগে আছে যেন।
আর তুমি চলে গেলে আমার যে শ্বাসকষ্ট হয়, তুমি কি সেটা জানো? তার বেলায় কিছু না, তোমার আব্বু বললো আজ থেকে বিয়ের সেই কতদিন পর্যন্ত ওই বাড়িতে থাকতে হবে, আর আমাকে একা এখানে কিভাবে অসম্ভব নূর? এতগুলো দিন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তিহু নীলের এমন অগ্রসী রূপ দেখে যেন কথা হারিয়ে ফেলল, তার সারা শরীরে এক আশ্চর্য শিহরণ দিয়ে গেল। এতদিন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কথাটা সত্যি তো শুধু নীল কেন, সেও তো কিভাবে থাকবে নীলকে ছাড়া। কিন্তু বাবা দাদার এমন সিদ্ধান্ত তো নিহাত ফেলে দেওয়ার মতো না। একটু বোঝার চেষ্টা করুন মিস্টার পলিটিশিয়ান, কিছুদিনের জন্যই তো আলাদা থাকা, তারপর তো সারা জীবনের জন্য একশোতই বাধা হয়ে যাবে আমাদের জীবন। শুধু তাই নয়, ব্রাদার আর রাফার তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবে। জীবনে প্রথমবারের মতো তারা নিজেদের বাড়ি ফিরবে। আপনি কি চান না সেটা বলুন? নীল যেন কিছুতেই মানতে পারছে না। নিজের নাকের ডগার তিহুর নাকে ঘষল, অতঃপর নিঃশ্বাসে তিহুর ঠোঁটে আশ্রে ফেলে প্রগর কণ্ঠে উন্মাদনা নিয়ে বলল, কয়েকদিন। তুমি জানো না নূর, এই এক একটা মুহূর্ত আমার কাছে এক একটা চোখে কাটবে। এই যে চোখের সামনে তোমাকে দেখছি, ছুতে পারছি, এই অধিকারটুকু হুট করে কেড়ে নাও। আই ক্যান কন্ট্রোল দিস। তিহু নীলের উন্মাদনায় মুচকি আসলো, নিচু গলায় ফিসফিস করে বলল, কেড়ে কেউ নিতে তো চাচ্ছে না, বরং আরো সুন্দর করে সাজিয়ে দিতে চাচ্ছে। তিহুর এই অদূরে আবদার শান্ত শ্বাস ফেলে নীলের ভেতরে যেন আগ্নেয়গিরিরা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে তিহুর দিকে তাকালো। তার চোখে তখনও রাগ নেই, আছে এক গভীর অকুলতা। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মুখ নামিয়ে তিহুর কাঁধ আর ঘাড়ে সন্ধিস্থলে মুখ গুজে দিল। তিহুর সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে গেল। সে চোখ বুজে শক্ত করে নীলের শার্টের হাতে খামচে ধরে। ঘরের বাতি তখন ম্লান হয়ে এসেছে। মনে আছে থাকে যেন নিওর, এই ঋণ আমি তোমায় সুদে আসলে মিটিয়ে দেব। আমি শুধু কয়েকদিনের জন্য তোমাকে ছুটি দিয়েছি, তোমার মনটাকে নয়। তিহু কোনো কথা বলল না, শুধু নীলের চুলে বিলি কেটে দিয়ে এই নিঃশব্দ ভালোবাসাকে আপন করে নিল। রাতের নিস্তবতা যেন সাক্ষী রইল এই দুই হৃদয়ের অদ্ভুত এক সন্ধির। নবপ্রভাবে অপার্থিব স্নিগ্ধতা যেন ঘরের জানালার পর্দা দিয়ে ভেতরে ঢুকে আসছে। তিহু আজ অনেক ভোরেই জেগে উঠেছে। দীর্ঘদিন পর কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হওয়া উপলক্ষে মনের কোণে যেন অদ্ভুত এক চপলতা কাজ করছে তার। নীল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার প্রশস্ত মুখবির দিকে তাকাতে টিহু ঠোঁট কোণে ফুটে ওঠে দুষ্টুমি ভরা হাসি। নীলের সেই অঘোর ঘুমাচ্ছন্নতায় তিহু দুষ্টুমি ভরা মস্তিষ্ক খেলে গেল আরেক দুষ্টুমির ঘনঘটা। ঠিক যেন পদ্মপাতার ওপর জমে থাকা শিশুর বিন্দুর মতো অঝরে ঝরে পড়ল তা। শীতল জলের অবাধ্য কোণায় নীলের প্রশস্ত ললাট ছুঁয়ে দিতেই তিহুর ভেজা চুল। অদ্ভুত চোখে তার সামনে দাঁড়িয়ে আছে অর্কিড, যার চুল মেঘের ঘনঘটা, চোখে ভরে শুকতারা। এদিকে নীলের হঠাৎ এমন জেগে ওঠা দেখা মাত্র বিস্ময়ে তিহু ছুটে পালাতে উদ্যত হতেই নীল হাত বাড়িয়ে বিদ্যুৎ গতিতে আছড়ে ফেলল তার ওনার আঁচল। এক ঝাটকায় টেনে নিল তাকে বুক পিঞ্জিরায়। সকাল সকাল কি আমাকে ঘায়াল করার যুদ্ধে নেমেছেন ম্যাডাম? তিহু খানিকটা লজ্জা আর জেদের সংমিশ্রণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। উফ, ছাড়ুন। তিহু এমন সংকোচনায় নীল আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল ওকে। ওর নাকটা তিহুর নাকের সাথে ঘষে ফিসফিস করে বলল, ও শার্ট ভিজুক না ভিজুক ক্ষতি নেই, কিন্তু ওই যে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন আপনি আমাকে, ওইটা নেভানোর দায়িত্ব কার? প্রত্যুত্তরে তিহু নিশ্চল থাকলো। নীল ফের বলল, তো সকাল সকাল এভাবে ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি ম্যাডাম? এমনি। নীল বাঁকা হেসে, এমনি নাকি? তার কোনো কথার মর্ম বুঝতেই তিহু কিঞ্চিৎ রাগান্বিত হলো। অভিমান ধরে আলতো করে ধাক্কা দিয়ে বলল, খুব বেশি কথা বলেন আপনি। আমি তো জাস্ট চেক করছিলাম মিস্টার ঘুমে আছেন নাকি, ডিপনেস কতটুকু। নীল তিহুর চিবুকে আলতো করে ধরেই দৃষ্টি আটকে নিল নিজের চোখে। অতঃপর বেশ গাঢ় স্বরে বলল, আমার ডিপনেস চেক করতে যেও না নূর। তল খুলে তল খুঁজে পাবে না। আর শোনো, কয়েকদিনের জন্য যাচ্ছ যাও, কিন্তু এখানে বেশি চঞ্চল হতে যাবে না। কথাগুলো যেন মনে থাকে। আই নো মিস্টার। তিহুর এমন চঞ্চলতায় উঠে বসে তাকে ধরতে যেতে আনুমানে মুচকে আসলো নীল।
ঘড়ির কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। জীবনে প্রথমবারের মতো নিজের পৈতৃক ভিটে ফেরার ভাগ্য হয়েছে রাফার। তার মাকে নিয়ে সসম্মানে। দিনটা খুব বেশি আনন্দের উদ্দীপনা নিয়ে এসেছে তার জীবনে। বনহরিণীর মতো রাফার চঞ্চলতা। সিঁড়িতে দ্রুত বেঁকে নামতে ঘটল বিপত্তি। ঠিক সেই মুহূর্তে নিহিত নিচ থেকে উপরে উঠছিল। আতর্কিত সংঘর্ষে রাফা টাল সামলাতে না পারে ছিটকে যাচ্ছিল। ভয়ে আর সংখ্যায় দু চোখ খিচে নিয়েছিল, কিন্তু তার পতন হয়নি। দুটো বলিষ্ঠ হাত তাকে জড়িয়ে ধরেছে লাজুক নতার ন্যায়। নিহিত পরমাবেশে সসীম সতর্কতার সাথে পতন থেকে রক্ষা করে তাকে নিজের বুকে আশ্রয় দিয়ে। ধীরে ধীরে চোখের পাতা মিলে নিহিতকে চোখের দিকে তাকাতে রাফার বুকের ভেতর কেঁপে ওঠে। উফ, বাঁচালে, অনেক ধন্যবাদ নিহিত ভাই। রাফা এবার নিজেকে ছাড়িয়ে নিচের দিকে পা বাড়াতেই নিহিতের হাতের বাঁধন আলগা হলো না। সে রাফার পথ আটকে দাঁড়িয়ে শুধালো, বানরের মতো লাফালাফি করছিস কেন? আমি না ধরলে এখনই চিৎপটাং হতেই। রাফা বিরক্তিতে একগাদা কথা শোনানোর জন্য উদ্যত হলো নিহিতকে, কিন্তু সে আজকে শপথ করেছে একদম ঝগড়া করবে না কারোর সাথে। নিজের বাড়ি যাচ্ছে তো, তাই সব সয়ে নিবে। ভাবছো তো এমন করছে মনে হচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিস। ব্যাপারটা মন্দ হয় না বলো? বয়সটা শ্বশুরবাড়ি যাওয়ারই, কিন্তু বিয়ে তো দিচ্ছ না। রাফার এমন দুষ্টু বিপন্ন কথায় নিহিত রেগে গিয়ে বলল, থাপ্পড় চিনিস শখ কত বিয়ের, হ্যাঁ? রাফা মুখ বাঁকিয়ে বলল, তোমার মতো আবালের যদি বিয়ে করার মানুষ থাকে, তাহলে আমাকে বিয়ে করার বহুত মানুষ আছে। তাই এখন ছাড়ো আমার পথ, যেতে দাও। সরি, বাট তুই আবাল কাকে বললি? রাফা এবার আশেপাশে তাকিয়ে পরক্ষণে নিহিতের দিকে তাকিয়ে বলল, এখানে আমরা ব্যতীত আর কেউ আছে? আর কেউ তো দেখছিও না। যেহেতু কেউ নেই, তাহলে নিশ্চয়ই তোমাকে বলেছি। নিহিত রেগে গেল, থাপড়ে গাল লাল করে দেবো বিয়াদব। ভার্সিটিতে কতগুলো মেয়ের ক্রাশ আমি জানিস? যেগুলো আবার তারাই তোমার ওপর কাশ খায়। এ আবার নতুন কি? বলে সে ছুটে পালালো। বিদায়ের প্রস্তুতি নিমগ্ন পুরো ড্রয়িং রুমে বর্তমান ও মধুর আবহ। ব্যাগপত্র সব গোছানো, দরজার কাছে রাখা হয়েছে সারি সারি সুটকেস। বাড়ির প্রত্যেকটা প্রবীণ প্রাণ সকলে উপস্থিত এখানে। সকলের প্রস্তুতি সম্পন্ন হতে অপেক্ষমান মধ্যমণির জন্য। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর গতিতে নেমে এলো তিহু। পিছু পিছু নীল আসছে ধীর লয়ে, পকেটে হাত গোছা তার। তারা নামতে নওশাদ হক অলিদ খানকে উদ্দেশ্য করে বলল, বেলা তো বেশ হয়েছে, তাহলে এবার না হয় আমরা রওনা দিই, কি বলিস? অলিদ খান সোফায় বসে থেকে উঠলেন, নওশাদ হককে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ হ্যাঁ, দেরি করার প্রয়োজন নেই। আচ্ছা। নওশাদ হক কথাটা বলার ঠিক পর মুহূর্তে মির্জা সূচনা তিহুর কাছে এসে দাঁড়ালো। নওশাদ হককে উদ্দেশ্য করে বললেন, মেয়েটা কিন্তু আমাদের, আপনাদের কাছে গচ্ছিত মাত্র কয়েকদিনের জন্য দিচ্ছি, আশা করছি ঠিক মতো নজর রাখবেন। মেয়ের প্রতি মির্জা সূচনার এমন ভালোবাসায় মুগ্ধ হলেন নওশাদ হক। স্মিত হেসে বললেন, ইনশাল্লাহ। প্রবীণের হাসি মুখে মুখরিত হলো ড্রয়িং রুম। এরই মাঝে তিহু এক ঝলক নীলের পানে চাইলো। লোকটা এখনো গম্ভীর হয়ে আছে। অপরদিকে আগের মতোই এখনো পকেটে হাত গোছা তার। এদিকে রাফা নিহিতের নীরব যুদ্ধ তখনও চলমান। যাই হোক, কদিন অন্তত আবাল মার্কা বকুনি থেকে কান দুটো রেহাই পাবে তার। নিহিত পকেটে হাত রেখে অন্যদিকে তাকাচ্ছে, তার ছেলে সুরে বলে, সেম, কদিন অন্তত বাদরকে সহ্য করতে হবে না। সবাই একে একে বাইরের দিকে অগ্রসর হয়, কিন্তু তিহুর পা দুটো সহসা মাটির সাথে যেন জুড়ে গেছে। গন্তব্য জানা আছে, তবুও যেন গৃহণা বাড়াচ্ছে না সেই দিকে। হঠাৎই অস্ফুট স্বরে সে বলল, ব্রাই মিস্টার। তিহুর কথাটা নীলের কর্ণগোচর হতেই কিছু বলল না। সে শুধু নিজের গহীন চোখের দিকে তীব্র চাহনি দিয়ে তিহুকে আগলে রাখলো। সেই দৃষ্টিতে মিশে আছে এক বুক বিরক্ততা। একে একে ছাড়া হচ্ছে হকদের গাড়িগুলো। কিছুক্ষণের মধ্যেই তিহুদের গাড়ির মনন্তর গতিতে চলতে শুরু করলো। নামিয়ে রাখা হলো জানালার কাজ। ওদিকে নীল ক্রমশ ঝাপসা হতে দেখছে সবকিছু। দুপুরটা মেঠো হতেও সবকিছু যেন বিষাদ মনে হচ্ছে তিহু এবং নীলের মনে। তাদের গাড়িগুলো যখন হক ম্যানশন নামক রাজপথ সমূহ এসে ভিড়ল, তখন অপরাহ্নের নরম রোদ গাছপালার ফাঁক দিয়ে আলপনা আঁকছে যেন। সকালটা ধীর পায়ে গাড়ি থেকে নামতে কে আর বেলি
ফুলের সুমিশ্রণে যেন চারপাশটা ভরে যাচ্ছে। রফিন আর রাফা বিমূর্ত দৃষ্টিতে চারপাশটা দেখলো। বাড়ির সদর দরজা থেকে তখনও সম উৎসবের আমেজ। নবকুড়িদের বরণ করতে ব্যস্ত সবাই, যেন তাকে এতদিনে জমিয়ে রাখা প্রাপ্য সম্মানটুকু দিতে মগ্ন সকলে। প্রবীণরা যখন রৌশনারাকে নিয়ে তৎপর, ঠিক তখনই পরিবারের নবকুড়িগুলো এসে রফিন এবং রাফাকে পরিচয় করিয়ে দিতে লাগলো। তাদের পরিচয় করিয়ে দিল তিহু। পরিচয় পর্ব শেষ হতে একে একে সকলে প্রবেশ করলো ম্যানশনের বৃহৎ অন্দরমহলে। রফিন রাফা হয়তো আজ জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারছে আপনজনদের ভালোবাসা কতটা গভীর।